বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগত। আমি এস.এম. সাইফুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে ব্যবসা সংগঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা পূর্বের ক্লাসেই তোমাদের জানিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা মনে রেখেছো। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আসো, সংগঠন চ্যাপ্টারে ইংলিশে বলে অর্গানাইজেশন বা অর্গানাইজিং, অর্থাৎ সংগঠিতকরণ, আর অর্গানাইজেশন সংগঠন। আজকে তোমাদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো সংগঠনের ধারণা, সংগঠন কী বা সংজ্ঞা, সংগঠন কাঠামো কী, সংগঠন চার্ট বা তালিকা কী, সর্বোপরি সংগঠনের প্রকারভেদ। আসো আমরা সংগঠন থেকে বিস্তারিত ধারণা নেই। ব্যবস্থাপনা কার্যাবলীর দ্বিতীয় ধাপ হলো সংগঠন। অন্যদিকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ হলো পরিকল্পনা। পরিকল্পনা প্রণয়নের পর ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করে সংগঠন, অর্থাৎ পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বিভিন্ন প্রকার উপায় উপকরণের প্রয়োজন হয়। এগুলোকে এক কথায় 6M বলে, যেটা তোমাদের সূচনা চ্যাপ্টারে বলেছিলাম। 6M মানে ম্যাটেরিয়ালস, মেথড, মানি, মার্কেট ইত্যাদি। আবার এই উপকরণগুলোর মধ্যে আবশ্যকতা পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তার একমাত্র শর্ত নয়, বরং যে কোনো প্রতিষ্ঠানের এসব উপকরণ সংগ্রহ করার পর এদেরকে কাঙ্ক্ষিত মানযুক্ত ব্যবহার ও নিশ্চিত করতে হয়। এই নিশ্চিত করার মাধ্যমই হলো সংগঠন। সুতরাং আমরা বিস্তারিত আলোচনায় বলতে পারি যে মানব শক্তির মাধ্যমে প্রথমেই কর্মীদের কর্তব্য, দায়িত্ব, কর্তৃত্ব ও ক্ষমতার রূপরেখা ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি কাঠামো তৈরি করতে হয় এবং অন্যান্য উপকরণগুলোকে সময় মতো সহজলভ্য করার জন্য ইংলিশে একটি কথা আছে, রাইট থিং ইজ দি রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম। এটা নিশ্চিত করতে হয়। লক্ষ্য করো, মানব সম্পর্ক ও দায়িত্বের সুনির্দিষ্ট কাঠামো তৈরি হলে রাইট ম্যান ইজ দি রাইট পজিশন নিশ্চিত হয়। মূলত এই দুটি নীতির বাস্তবায়নই হলো সংগঠন। অর্থাৎ সংগঠন মূলত একাধিক বা বহু ব্যক্তির সমন্বিত কর্মপ্রচেষ্টার ফসল। অর্থাৎ ব্যক্তিবর্গের মধ্যে লক্ষ্যকেন্দ্রিক কার্যসমূহকে দক্ষতা অনুযায়ী বন্টন করাই হলো সংগঠনের মূল কথা। সুতরাং সংগঠনের অন্তর্নিহিত ধারণা, সার্বিক রূপ, চরিত্র ও সম্পর্কযুক্ত বিষয়সমূহের আলোচনা উপস্থাপন করা হয়েছে, যার দ্বারা তোমরা বহুমাত্রিক উপকৃত হবে, অবদান রাখবে আগামী দিনের ব্যবস্থাপনার উন্নয়নে এবং সংগঠন ভিত্তিক। আসো আমরা সংগঠনের সংজ্ঞা আমরা কি আলোচনা করতে পারি। পরিকল্পিত শৃঙ্খলার সাথে
প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সমস্ত উপকরণ সমূহ সংগ্রহকরণ একত্রিতকরণের নিমিত্তে মানুষের সকল ঐক্যবদ্ধ কর্ম প্রচেষ্টাকে সংগঠন বলে। বিশেষ করে বলা যায় সংগঠন হল উদ্দেশ্যাবলী অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় কাজ চিহ্নিতকরণ ও শ্রেণীবিভাগ, নির্বাহী কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন ও ক্ষমতা অর্পণ এবং আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করা, যাতে প্রত্যেককে সন্তুষ্টি সহকারে কাজ করতে পারে। দুজন মনীষীর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন জেল মেসির মতে যে প্রক্রিয়ায় কার্য সম্পাদনে প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ নির্ধারিত হয় তাকে সংগঠন বলে। এলএইচ হেনির মতে কতিপয় সাধারণ উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিশেষায়িত উপাদান সমূহের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানকে সংগঠন বলে। এই সংগঠনের সংজ্ঞা এবং ধারণা বিশ্লেষণ করলে আমরা কিছু তাৎপর্য আমরা অনুধাবন করতে পারি। সেটি হলো উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন বিভাগ এবং উপবিভাগ সৃষ্টি করে। সংজ্ঞা থেকে আরেকটি আমরা উপাদান পেতে পারি, যেমন বিভিন্ন পদে নিয়োজিত কর্মীদের কর্তব্য, দায়িত্ব, কর্তৃত্ব এবং সম্পর্কের স্তর নির্ধারিত হয়। আরেকটি হলো অর্পিত দায়িত্ব আদায়ের প্রচেষ্টা চালানো হয়। সর্বোপরি সংগঠন একটি ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সংগঠন থেকে বা সংজ্ঞা থেকে সম্যক ধারণা লাভ করেছো। এই আলোচনার শেষ লগ্নে আমরা বলতে পারি সংগঠন হলো আনুষ্ঠানিক সম্পর্কের একটি কাঠামো, যা উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ, বিভক্তিকরণ, দায়িত্ব, ক্ষমতা নির্ধারণপূর্বক সকল কর্মকাণ্ড ও কর্মচারীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক নিরূপণ ও সমন্বয় সাধনের একটি পদক্ষেপ, যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নিশ্চিত করা হয়। আসো আমাদের সংগঠন কাঠামো কি? যে কাঠামো বা মৌলিক রূপরেখার অধীনে প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে দায়িত্ব কর্তৃত্ব বণ্টন করা হয়, পদমর্যাদা নির্ধারণ করা হয় এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা হয়, তাকে সংগঠন কাঠামো বলে। অর্থাৎ কর্মরত ব্যক্তিগণ কে কার অধীনে থাকবে, কার উপর কর্তৃত্ব প্রণয়ন করবে, কে কার নির্দেশ মেনে চলবে, কার দায়িত্বই বা কিরূপ হবে, এগুলো পদমর্যাদা অনুযায়ী যে কাঠামোর মাধ্যমে নির্ধারণ করা হয় তাকে সংগঠন কাঠামো বলে। অর্থাৎ সংগঠন কাঠামো হলো ব্যবস্থাপনার সীমারেখা বা স্তম্ভ। সর্বোপরি এটি প্রতিষ্ঠানের সদস্যদের জন্য একটি পথ নির্দেশক স্বরূপ। প্রিয় শিক্ষার্থীগণ, সংগঠন কাঠামো সম্পর্কে ব্যাপক ধারণা পেয়েছো। তারপরও বিস্তারিত আলোচনা আমরা করতে পারি। যেমন প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম স্বাভাবিক, শৃঙ্খল ও গতিশীল রাখতে এই সংগঠন কাঠামোর প্রয়োজন হয়। এটি একটি সহজ, শক্তিশালী, ভারসাম্যপূর্ণ সংগঠন কাঠামো। সংগঠন কাঠামোর তোমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারো। যেমন সংগঠন কাঠামো একটি লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। যেমন
একটি পণ্যবাহী ও যাত্রীবাহী বিমান সংস্থার, একটি ক্লাব বা একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো কখনো এক ধরনের হয় না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সংগঠন কাঠামো বিদ্যমান। বিশেষ করে কার্য বিভাজন থাকতে হবে, অর্থাৎ তোমাদের আলোচনা করেছি যে কার দায়িত্ব কি, কার নির্দেশ মানতে হবে, কে নির্দেশ দিবে, কার উপর দায়িত্ব পালন করতে হবে, এই সমস্ত বিষয় সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করে যোগ্যতা অনুযায়ী কাজের দায়িত্ব নির্দিষ্ট করে দিতে হবে, তাহলেই সংগঠন কাঠামো ফলপ্রসূ হবে। এছাড়াও রয়েছে আদেশের ঐক্য, অর্থাৎ ইউনিটি অফ কমান্ড। সংগঠন কাঠামো তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে একজন কর্মীকে একাধিক সময় একাধিক নির্বাহীর আদেশ পালন করতে না হয়, যা তোমাদের ব্যবস্থাপনার নীতির মধ্যে আলোচনা করেছিলাম। আদেশের ঐক্য নীতি এটি এখানেও বিদ্যমান রয়েছে। এই জন্যই তোমাদের বলেছিলাম যে ব্যবস্থাপনার হেনরি ফেওলের 14টি নীতি যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করো এবং পড়ো, তাহলে ব্যবস্থাপনা প্রায় 80% বোধগম্য হবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে এই সংগঠন কাঠামোতে আদেশের ঐক্যর নীতি বাস্তবায়িত হবে। দক্ষতা, সংগঠন কাঠামো এমন হতে হবে যাতে সর্বনিম্ন শক্তি, অর্থ ব্যয় যথাসম্ভব কম ব্যয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা যায়। সংগঠন কাঠামো আরও একটি বিশেষ জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা বিশেষজ্ঞতা। আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষজ্ঞ ব্যক্তির অভাব। অর্থাৎ তোমাদের আলোচনা করেছিলাম যে কিছুক্ষণ আগে, তোমাদের মনে আছে কিনা, যে রাইট ম্যান ইন দি রাইট পজিশন, অর্থাৎ সঠিক লোককে সঠিক স্থানে বসাতে হবে। কিন্তু আমাদের দেশে এই সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক স্বজনপ্রীতির কারণে, বিভিন্ন সেক্টরের দুর্বলতার কারণে এই যথাস্থানে যথোপযুক্ত ব্যক্তি এবং দক্ষতা অনুযায়ী বসানো সম্ভবপর হচ্ছে না, যার কারণে আমরা প্রায় প্রতিষ্ঠানের কাঠামো ভঙ্গুর প্রকৃতি বা অদক্ষ ব্যবস্থাপনার নিরিখে পরিচালিত হয়ে থাকে। বর্তমান সমসাময়িক বিষয় যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা নিশ্চয়ই পত্রিকা অথবা নিউজের মাধ্যমে জানতে পেরেছো। সেখানে যদি সঠিক লোককে সঠিক স্থানে দায়িত্ব দিয়ে বসানো যেত, তাহলে এই ধরনের সংগঠন কাঠামো অনুযায়ী কাজ করা সম্ভবপর হতো। তাহলে এই মন্ত্রণালয়ের কার্যবিধি বা পরিচালনা ব্যবস্থাপনা ভেঙে পড়ত না। অবশ্যই তোমরা এ সমস্ত বিষয়ের দিকে খেয়াল রাখবে যখন তোমরা উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত হবে, তখন এই ব্যবস্থাপনা সংগঠনের কাঠামো বিশেষভাবে লক্ষ্য রাখবে বলে আমি আশা করি। তারপর হলো ভারসাম্য। প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মী ও বিভাগ উপবিভাগের মধ্যে সমতা এবং মিল রেখে কাজ করার মাধ্যম হলো ভারসাম্য। কারণ কাজের বেশি ভার এবং কাজের অভাব দূর করে কাজের মধ্যে যথাসম্ভব সমতা ভারসাম্য বজায় রাখতে হয়। তোমরা জোরাময় সিকালের নীতিটি পড়েছো, এখানেও ব্যবস্থাপনা কাঠামোতে এটি রয়েছে। যেমন উপর থেকে নিচ পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তি বিভাগ, উপবিভাগ সিকালের মতো এমনভাবে পরস্পর সম্পর্ক যুক্ত করতে হবে যাতে সুস্পষ্ট কর্তৃত্ব রেখা প্রতিষ্ঠিত হয়। আবার জবাবদিহিতাও তেমনি নিম্ন স্তরে চেইন আকারে উপরের দিকে ধাবিত হবে। সর্বোপরি সংগঠন কাঠামোতে প্রণয়ন করতে গেলে তোমাদের নমনীয়তা অর্জন করতে হবে, যেটা ফ্লেক্সিবিলিটি। কারণ সংগঠন এতটুকু নমনীয় হতে হবে যাতে পরিবর্তিত পরিস্থিতির আলোকে তা তাড়াতাড়ি সাড়া দিতে পারে। অন্যথায়
প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না, প্রাপ্ত সুযোগ কাজে লাগানো বা সাফল্য অর্জন করা সম্ভবপর হবে না। নিশ্চয়ই তোমরা সংগঠন কাঠামো সম্পর্কে ব্যাপক ধারণা পেয়েছো। এরপরে আসো আমাদের সংগঠন চার্ট বা তালিকা। এই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সংগঠন কাঠামো, তার চিত্র, কার কোথায় কি কিভাবে কার নির্দেশ পালন করবে, কার আদেশ পালন করবে, এই সমস্ত বিষয় লিখিত বা চিত্র আকারেই মূলত প্রকাশ করাই সংগঠন তালিকা বা চার্ট। তাহলে আমরা আলোচনা করতে পারি একটি প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো অঙ্কন করে বা লিখিত আকারে প্রকাশ করার প্রক্রিয়াকে সংগঠন বা চার্ট বলে। এটা এই সংগঠন চার্ট, যা তোমরা ল্যাপটপ চালাচ্ছ, কম্পিউটার চালাচ্ছ, মোবাইল চালাচ্ছ, এখানে এই চার্টটা তার ব্যবহারের উপর নির্ভর করে, অর্থাৎ টাইপ, ফন্ট, কালার, তুমি কোন কালার দিবা, কোন স্টাইল, কোন মানে জাঁকজমকপূর্ণ হবে কিনা, তোমার লেখাটা কোন আঙ্গিকে হবে, বাঁকা হবে না আরো একটু কৌশলগত হবে ডিজাইন করে দিবা, এগুলো সাধারণত ব্যক্তির রুচির উপর নির্ভর করে। সুতরাং সাংগঠনিক কাঠামো চিত্র আকারে পদবিন্যাস করে প্রদর্শনের প্রক্রিয়াকে সংগঠন চার্ট বা তালিকা বলে। তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমাদের পদচারণা আছে। যেমন মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেই দেখবে যে একটি চার্ট টানানো আছে, অর্থাৎ কোন জায়গায় কোন ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং, কোন জায়গায় হোস্টেল, কোন জায়গায় ভিসির রুম, কোন জায়গায় প্রবেশির রুম ইত্যাদি ইত্যাদি, কোন জায়গায় কোন ডিপার্টমেন্ট ইত্যাদি চিত্র সহকারে প্রণয়ন করা আছে। তেমনি এরকমের প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন মহাব্যবস্থাপকের রুম কোনটা, ব্যবস্থাপকের রুম কোনটা, কার কাজ কোন জায়গায়, কোন বিল্ডিং এ কোন কাজ, এ ধরনের চিত্র আকারে প্রদর্শিত করা থাকে। সুতরাং কাজের পদবিন্যাস অনুযায়ী সাংগঠনিক কাঠামো এরকমের চিত্রে উপস্থাপিত করাই হলো সংগঠন চার্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা সুন্দরভাবে এগুলো উপস্থাপন করতে পারবে, লিখতে পারবে, পরীক্ষায় জবাবও দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো সংগঠন কাঠামো কত প্রকার। সংগঠন কাঠামো তোমাদের প্রায় বইতেই আছে 4 প্রকার, কিন্তু মূলত আরো একটি সংগঠন কাঠামো রয়েছে যেটা মেট্রিক সংগঠন, এ নিয়ে মোট 5 প্রকার। তাহলে কি কি? প্রথমে হলো সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি বা পর্ষদ সংগঠন, মেট্রিক সংগঠন। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে শুনেছো, অনুধাবন করেছো। পরের ক্লাসে এই প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভালো থাকো। সবাইকে আমার পক্ষ থেকে, অর্থাৎ অমৃতলাল দে কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, এই প্রত্যাশায় আমি ভালো। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শেষ করছি।